না, আমি যে কথা বলছিলাম যে যেহেতু উচ্চকক্ষ গঠিত হবে, আমার মনে হয় যে সায়ন্ত ভাইদের মতন মানুষ তাদের এই কক্ষে দরকার। সব জায়গায় যদি পলিটিশিয়ানরা আসে, সেক্ষেত্রে এই উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। উচ্চকক্ষ কেন? সেখানে যারা বিশেষজ্ঞ বা যারা সায়ন্ত ভাইদের মতন মানুষ, তাদের আসা উচিত। তাহলেই কিন্তু ওই সংসদ হবে জনগণের সংসদ। এবং আমি যে কথা সবসময় বলি যে আওয়ামী স্টাইলের যে সংসদ গঠিত হয়েছে, ব্যবসায়ী নির্ভর, যার যত টাকা আছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো এইভাবে তো হয় না। যার টাকা বেশি, ব্যবসা আছে, সে সংসদে যায় টাকা কামানোর জন্য। একটা কথা বলে শেষ করি। আমার নিজ জেলা ঝিনাইদহ জেলা, একটা ব্যবসায়ী গোষ্ঠী মানুষকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলতে চায় বিভিন্ন দলের নেতাদেরকে, এমপি হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য। ব্যবসায়ী গোষ্ঠী? হ্যাঁ, ব্যবসায়ী কোন গোষ্ঠী। দলের? আমি এখনই বলতেছি না, এটা আওয়ামী লীগের দল, যেহেতু পদপদবী আছে আওয়ামী লীগের নেতারা, তো তারা এই ধরনের কাজ করে। তারা মনে করে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে সব করা যায়। হাসিনা আসলে এই সিস্টেমটা বাংলাদেশে চালু করে দিয়ে গেছে। এখন আমরা যদি এই সিস্টেমটা না ভাঙতে পারি, তো আমি যে কথা বলছিলাম যে আমি শুনলাম যে যিনি আসলে পৌরসভার মেয়র ছিলেন, তিনি নিজের টাকা দিয়ে 10 কোটি টাকার কাজ করিয়েছেন, নিজের টাকা দিয়ে। এরপরে মানে নিজে এক ধরনের দায় নিয়ে বা নিজের পকেট টাকা দিয়ে রাস্তাঘাটের কাজ করিয়েছে। যে তিনি ভাবছেন যে এই কাজ করাচ্ছে এবং প্রত্যেকটা কাজ থেকে মনে করেন যে 20% লাভ দেখাচ্ছেন। তার মানে কি হলো? তার মানে তিনি যদি 5 কোটি টাকার কাজ শুরুতে করান, 20% লাভ তার আয় হিসেবে দেখালো। যখন পৌরসভায় টাকা আসবে, তিনি এইভাবে টাকাটা নিয়ে নেবেন, মানে একটা ইনভেস্টমেন্ট। এখন যেটি হয়েছে, গণ অভ্যুত্থানের পরে তিনি তার ওই 20 কোটি টাকা তুলতে পারেননি বা 10 কোটি টাকা তুলতে পারেননি। তাহলে তার লস গেল কত? আমি শুনলাম যে একজনকে ধরা হয়েছে, তার ওই টাকাটা পৌরসভায় জমা আছে, তিনি দিয়েছিলেন সেই টাকাটা তোলার জন্য। তার মানে ও যে 20 কোটি টাকা খরচ করলো নির্বাচনের জন্য বা পৌরসভার কাজের জন্য, আরও 10 কোটি টাকা, তো মনে করেন যে 50 কোটি টাকা খরচ করলো, তাহলে ওর টার্গেটটা কি? আগে লুটিয়ে পুটে যে কোনোভাবে 50 কোটি টাকা তোলা, তাই না? ব্যবসায়ীরা এমপি হলে, মন্ত্রী হলে, নেতা হলে যা হয়, কিন্তু প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত যারা প্রফেশনাল, তারা এই কাজগুলো করে না। এই জন্যই বলছি যে আগামী জাতীয় সংসদে যারা ভালো মানুষ তাদেরকে পাঠাতে হবে, যে দলেরই হোক না কেন, এবং যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতি করে। এই ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠী, এরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না। টাকা না থাকলে কি নির্বাচনে জেতা যায়? আসিফ মাহমুদ নিজেই বলল যে নির্বাচন করতে 20 থেকে 25 কোটি টাকা লাগে। আমি জানি না তিনি এই টাকা হাতে নিয়ে নির্বাচনে নেমেছেন কিনা, আমি জানি না। জি, অবশ্যই। হয়তো এই টাকাটা বলেছে মাঠে খরচ হয়, সেটা তো নমিনেশন পেতে আবার কার কত কোটি টাকা লাগে ওইটা ক্ষেত্র বিশেষ। সে নমিনেশনের ক্ষেত্র বড়। আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে নমিনেশনেও টাকার ব্যাপার, এটা তো খামাখাই আমরা শুনেছি, প্রচারটা আসেনি। আমারও শোনা কথা, কিন্তু একটা প্রচার দীর্ঘ বছর ধরে যেটা চলে, সেটা তো এমনি এমনি চলে না। আমাকে কেউ কেউ বলে যে রাশেদ ছেলে, সে ভালো বলে, রাজনীতি করে, কিন্তু টাকা নাই। নেতাদের তো নির্বাচনের সময় কারো 5 কোটি, কারো 1 কোটি, কারো 50,000, কারো 1 লাখ দেয়া লাগে। তো এখন নেতাদের সে কীভাবে ম্যানেজ করবে? ঠিক আছে, জনগণ তাকে ভোট দিতে চায়, ভালোবাসে, কিন্তু নেতারা যদি জনগণকে ওইভাবে ভোটের মাঠে না নিয়ে আসে, সেক্ষেত্রে রাশেদ তো ভালো করবে না। সুতরাং এই সততার পাশাপাশি, জনপ্রিয়তার পাশাপাশি রাশেদকে নির্বাচন করতে হলে টাকা নিয়ে আসতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমি কি চাঁদাবাজি করবো? সেটাই, রাশেদ সেই টাকা কোত্থেকে আনবে? সেই টাকা আমি কই থেকে আনবো? আপনি আমাকে বলেন। এই জন্যই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদের বারবার সমালোচনা করি যে আপনারা এসে কোনো পরিবর্তন করতে পারলেন না। এই যে কালো টাকা, পেশি শক্তির রাজনীতি, কেন আপনি যে আসনগুলোতে নির্বাচন হবে 300 আসনে, 300 আসনে সরকারের পক্ষ থেকে জনগণকে আহ্বান করা হোক মাইকিং করে যে অমুক মাঠে অমুক দিন প্রার্থীদের ডিবেটিং হবে, সেখানে প্রার্থীরা বক্তব্য দিবে, তার ইশতেহার তুলে ধরবে, তাই না? জনগণ সিদ্ধান্ত নিবে রাশেদ খান ভালো বলছে, ভালো কথা বলছে, ভালো ইশতেহার দিচ্ছে, তার চরিত্র কেমন, নাকি সায়ন্ত সাহেব ভালো বলছে, তার চরিত্র কেমন, সে কি দুর্নীতিবাজ নাকি চাঁদাবাজ। এই কাজগুলো সরকার চাইলে করতে পারতো, কিন্তু সরকার উদ্যোগ নেয়নি। আমাদেরকে সেই আওয়ামী স্টাইলের কালো টাকা এবং
পেশি শক্তির রাজনীতির মধ্যে ফেলিয়ে দিয়েছে। এখন আমি রাশেদ খান না হয় ভালো থাকলাম, সাধু থাকলাম, দুর্নীতি চাঁদাবাজি করলাম না, সায়ন্ত ভাই সে তো এই প্রতিযোগিতায় টেকার জন্য সে তো 2 দিন পরে চাঁদাবাজি শুরু করবে। তার মানে এই সরকার চাঁদাবাজ তৈরি নির্বাচিত হতে পারবেন এরকম কোনো গ্যারান্টিও তো নেই। আপনি টাকা খরচ না করে টাকা খরচ নির্বাচিত করলে হবেন। নির্বাচিত কোনো প্রতীকও লাগে না, দলও লাগে না। টাকা খরচ করলে ওই যে নেতাদেরকে কেনা যায়, আমার এলাকা বললাম না যে নেতাদেরকে কিনে ফেলে, একদম নেতাদেরকে বিবেক কিনে ফেলে। এইবার কী হবে জানি না, বাট অতীতে এটি হয়েছে যে কোনো দল নাই, সেটা ডানপন্থী দল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, সব দল কিনে ফেলায়, নেতাদেরকে কিনে ফেলায়। তার টার্গেট থাকে 100 কোটি খরচ করবে, কিন্তু সেই 100 কোটি 1 বছরের মধ্যে তুলে ফেলায়। তো এই নেতা চান, এটা তো ইনভেস্টমেন্ট, বাংলাদেশে তো এটাই হয়ে আসছে। মানে আমি তো নিজে আসলে খুব অবাক হয়ে যাই, মাঝে মধ্যে সরকারের উপর ক্ষোভ হয় যে কি হলো, গণ অভ্যুত্থান হলো, দেশের কোনো পরিবর্তন হইলো না। এর জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? আবু সাইদ মুগ্ধরা এই জন্য জীবন দিয়েছে? রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে 0%। আমি আপনাকে আবারও বললাম, টকশোতে এসে অনেকে অনেক মিষ্টি কথা বলবে, নির্বাচন হ্যাঁ হবে, নির্বাচন আমরাও চাই। নির্বাচনের জন্য পরিবেশটা সরকার তৈরি করতে পারেনি। যদি পরিবেশ তৈরি না করেই বাংলাদেশে নির্বাচনটা হয়ে যায়, দেখবেন নির্বাচনের দিন কি মারামারি কাটাকাটি। বলছেন না যে ইতিহাসে সেরা নির্বাচন। সরকার যদি যতদিন হাতে সময় আছে এই সময়ে কঠোর না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোলে না আনে এবং নির্বাচনী পরিবেশটা তৈরি না করে, ইতিহাসের সেরা নির্বাচন নয়, ইতিহাসের চ্যালেঞ্জিং নির্বাচন নির্বাচনের হবে। পরিবেশ আপনি বলছেন তৈরি হয়নি, সরকারের পক্ষ থেকে বলছে নির্বাচনের না, পরিবেশ তৈরি হয়নি বলতে তারা আছে। উদ্যোগ নেয়নি। যে আসলে এটি নিয়ে বিতর্ক হয়তো আমরা সিএসির বিষয়টা দেখতে- একটু বলে যদি সময় দেন বলি 30 সেকেন্ডে। জি, খুব সংক্ষেপে। দেখেন, তিনি নির্বাচন করতে চান, তার বক্তব্যর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি নির্বাচন করতে চান। যে কারণে উসমান হাদির সাথে যে ধরনের ঘটনা ঘটেছে সেটাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। যদিও গতকাল রাতে তিনি ব্যাখ্যা করেছেন, সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে, এর প্রেক্ষিতে তিনি বলেছেন না, নির্বাচন করার পরিবেশ আছে, আমরা নির্বাচনের উদ্যোগ নিচ্ছি, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনও ঘটছে, এটাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। কিন্তু আমি যে কথা বলেছি যে আওয়ামী লীগ যে প্ল্যান হাতে নিয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগকে আপনারা নির্মূল করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, সেই কথাগুলো বলেন। শান্ত ভাই ক্লিয়ার করেছেন যে আসলে ওই চেয়ারে বসলে ওই কথাগুলো বলা যায় না, বলতে হয় যে এইটা হচ্ছে, এটা হবে, কিন্তু কখনো বলা যায় না যে আমি পারতেছি না। জি।